সো আমরা অলরেডি আমাদের থার্ড লেকচারে চলে আসছে। দেখেন টাইম কত ফাস্ট যায়। আমরা অলরেডি আজকে আমাদের থার্ড লেকচারে চলে আসছি এবং আমি চ্যাপ্টার 20টা কমপ্লিট করার পর আমি আমার ফার্স্ট ক্লাস টেস্টটা নিয়ে নিব। সেকেন্ড ক্লাস টেস্টটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস টেস্টটা নিব হচ্ছে গিয়ে আমি চেষ্টা করবো এটা গুগল ফর্মে নিতে, বিকজ আপনাদের মিড টার্মটা গুগল ফর্মে নিতে হবে। গুগল ফর্মে 20 মার্কসের একটা এবং একটা কনস্ট্যান্ট টাইম ফ্রেম দিয়ে আপনাদের হচ্ছে কি গুগল ফর্মে আপনাদের জাস্ট ফাইনালের মতো যে হয়তো 2 আওয়ার্স টাইম দিব, ওই টাইমে আপনাদের গুগল ফর্মটা হচ্ছে ম্যাম ওপেন গুগল করে। ফর্মে ম্যাম ম্যাথ কিভাবে করবে, মানে ম্যাথের ইয়াগুলো ম্যাম এটা কিভাবে হচ্ছে অথরিটির হেডেক। আমি যেটা চিন্তা করেছি, আমি হয়তো যেটা করব যে আমি কোশ্চেন তো দিব, আপনার অ্যান্সার সাবমিট করার জন্য আমি ওখানে একটা ফোল্ডারের মতো থাকবো। জি ম্যাম, গুগল ফর্মে সেটা চাইলে একটা হয় ম্যাম। একটা ফোল্ডার আপলোড, মানে ধরেন একটা ইমেজ আপনি আপলোড করে দিতে পারবেন, ফাইল আপলোডের একটা অপশন থাকে, আমি হয়তো সেভাবে কোশ্চেনটা মেক করব। এভাবে করে আপনাদের গুগল ফর্মে আমি এক্সাম নেওয়ার চেষ্টা করব। তো ওকে ম্যাম। এখন এটা বাকিদের সাথে আসলে বাকি কলিগদের সাথে আমার এটা নিয়ে কথা বলতে হবে এবং ইউনিভার্সিটি থেকেও আসলে আমাদের জানাবে যে সেটা শুধু আমার হেডেক না, আমার থেকে আমি ট্রিপল সিএসসি তে গেলে ওদের তো ম্যাথমেটিক্যাল টার্ম আরো বেশি, তো ওরা আসলে কিভাবে নেবে সেটাও আমাদের হেডেক, আমাদের জানা বেশ জরুরি। তো এইভাবে নিব। এরপরে আসি হচ্ছে গিয়ে, তো এটাই বলছেন যে চ্যাপ্টার 20টা শেষ করলে আমরা কিন্তু গুগল ক্লাসরুমে মানে আমরা একটা ক্লাস টেস্ট নিব এবং ক্লাস টেস্টের পারপাসও আমি সাধারণত চেষ্টা করি যে টাইম কিল না করতে। আমার আবার এখন এই টেন্ডেন্সি চলেছে যে ক্লাস টাইমটা নষ্ট না করতে। সো দেখা যাবে যে আজকে হয়তো ক্লাস নিব, আজকে ক্লাসের পর বলবো যে সন্ধ্যায় আপনাদের ক্লাস টেস্ট, লাইক 6টা থেকে 6:30, ওই সময় আপনাদের কোশ্চেন আপলোড করে দিব, এরকম একটা সময় আপনারা বসে ক্লাস টেস্ট দিবেন। এটা জাস্ট আমি আপনাদের ইয়াতেই চিন্তা করছি যে আমি যত বেশি ক্লাস নিতে পারবো আপনাদেরকে আমি তত শেখাতে পারবো, আপনাদের তত বেশি টাইম সেভ হবে, এতটুকুই, এর বাহিরে আর কিছু না। তো আমরা আমাদের লাস্ট ক্লাসে চ্যাপ্টার 20 স্টার্ট করেছি and we already started discussion about the interest rate and we get idea about the simple interest. So today we're going to talk about the compound interest. So for that purposes আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি এবং I hope আপনারা আমার সাথে এই হোয়াইট বোর্ডটা হচ্ছে গিয়ে ড্র করবেন, হোয়াইট বোর্ডটা ড্র করবেন। তো লাস্ট ক্লাসে আমরা একটু রিকল করি, আমরা সিম্পল ইন্টারেস্টটা পড়েছিলাম। সিম্পল ইন্টারেস্ট মিন্স দ্য ইন্টারেস্ট রেট হুইচ অ্যাপ্লিকেবল অন ইউর প্রিন্সিপাল অ্যামাউন্ট, দ্যাট মিন্স দ্য অ্যামাউন্ট ইউ আর গোয়িং টু বরো ফার্স্ট, দেন ইফ ইউ আর আনএবল টু রিপে দ্য লোন, কোনো একটা কারণে হতেই পারে যে আপনি লোনটা রিপে করতে পারছেন না, সো ইন দ্যাট কেসেস দ্য প্রিন্সিপাল সাম, দ্যাট মিন্স দ্য সিম্পল ইন্টারেস্ট এন্ড দ্য প্রিন্সিপাল, in total it's called principal sum, that the amount or the extra amount the principal sum earns, that called the compound interest. So আমি কিন্তু সেখানে এটাকে compound interest হিসেবে নিব। ওকে, সো আমি এখানে আমার বোঝার জন্য আমি ফার্স্ট কলামে হচ্ছে ইয়ার লিখছি, সেকেন্ড কলামে হচ্ছে আমি প্রিন্সিপালটাকে বসাচ্ছি। ম্যাম আপনাকে শোনা যাচ্ছে না। না, আমিও কথাও বলছি না, আচ্ছা ঠিক আছে। আমার কিবোর্ডে আমি পি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, প্রিন্সিপাল থেকে বসাচ্ছি, দেন হচ্ছে ম্যাম এটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট? হ্যাঁ, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেশন করছি সেটা দেখছি, যে প্রিন্সিপালটাকে বসাচ্ছি, সেকেন্ড কলামে প্রিন্সিপালটাকে বসাবো, থার্ড কলামে হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট, এটা আমি স্মল আর দিয়ে দেখিয়ে দিলাম, দেখার প্রয়োজন বোধ করছি না, সিম্পল ইন্টারেস্ট। টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে। সো এটা কোনো, সো সাপোজ আগের দিনের মতোই আমরা আসলাম যে আমি ধরে নিলাম যে আমার যখন নাম্বার অফ ইয়ার 1 ছিল, আমাদের আপন 100 টাকা হচ্ছে গিয়ে ডাচ বাংলা ব্যাংক থেকে ধার নিয়েছিল, 100 টাকা সে ডাচ বাংলা ব্যাংক থেকে ধার নিল এবং এই 100 টাকা যে উনি ধার নিয়েছিল এখানে ইন্টারেস্ট রেটটা ছিল হচ্ছে গিয়ে আপনার 10%। 10% ইন্টারেস্ট রেটে উনি হচ্ছেন গিয়ে রাজ বাংলা ব্যাংক থেকে টাকাটা ধার নিলেন। তো 100 টাকা 10% মিনস হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট ইজ 10 টাকা।
এবং যেহেতু আপনার হচ্ছে গিয়ে 10 টাকা হচ্ছে গিয়ে তার সিম্পল ইন্টারেস্ট, এবং আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন হচ্ছে গিয়ে আপনি একটা টার্মের জন্য আগে লোনটা রিপে করতে ব্যর্থ হবেন। যখন লোনটা রিপে করা হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনার কিন্তু এখানে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে না। সো নাম্বার যখন ইয়ার 1 থাকবে সেখানে আসলে কিন্তু আমাদের কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট নাই, বিকজ হচ্ছে কি ওই যে বললাম যে আমি তো এখনো এমন হয়নি যে আমি লোনটাকে রিপে করতে ব্যর্থ হয়েছে, আমার 1 বছরে কমপ্লিট হয়নি। তাহলে আফটার এ ইয়ার what will be the due amount for upon? Obviously 100 plus 10 is equal to 110 টাকা, ঠিক আছে? এরপরে চলে আসে সেকেন্ড ইয়ারে আসে, এখন সামহাউ আপন ওই টাকাটা রিপে করতে পারে নাই। তো সেকেন্ড ইয়ারে তো আমার প্রিন্সিপাল তো আর বাড়ছেও না কমছে না, যা ছিল তাই থাকবে, তো প্রিন্সিপাল তো 100 টাকাই আছে। 100 টাকাই আছে। রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল সেটাও ঠিক আছে, ওটা 10% ছিল, 10%ই আছে, এখানেও কোনো চেঞ্জ হয় নাই। এবং সিম্পল ইন্টারেস্ট যেটা ছিল, সিম্পল ইন্টারেস্ট কিন্তু অ্যাজ ইট ইজ সবসময় ঠিকই থাকে, যা ছিল তাই। এবার আসি মানে সিম্পল ইন্টারেস্টকে ওই যে 10 টাকা 10 টাকা, এটা কোনো চেঞ্জেস আসবে। এবার আসি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? এই যে আমি যে লোনটা নিলাম, এই লোনটা নেওয়ার ফলে মানে লোনটা নিলাম এবং এই যে 1 বছর পর যে আমার যে প্রিন্সিপাল সামটা হলো, এটা যদি সামহাউ আমি রিপে না করতে পারি, ইনস্টলমেন্ট গুলো যদি না দিতে পারি, তখন এই প্রিন্সিপাল সাম যে নতুন ইন্টারেস্টটা, অর্থাৎ আপনার যে এটার উপরে যে নতুন করে আমাকে অতিরিক্ত ইন্টারেস্ট দিতে, অর্থাৎ এই টাকাটা আমি ওই সময় শোধ করতে পারিনি, এই কারণে আমার যে নতুন ইন্টারেস্টটা দিতে, দ্যাটস আওয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং এটা অ্যাপ্লিকেবল হবে যে যে রেট অফ ইন্টারেস্ট থাকে সেটার বেসিসে। তাহলে 110 টাকার উপরে 10% রেট অফ ইন্টারেস্ট মিন্স আমার এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে। বাট এখানে আমার কম্পাউন্ড 10 ইন্টারেস্ট টাকা। আসলে হচ্ছে গেলে 11 টাকা। 110 টাকা 10% হচ্ছে 11 টাকা। তাহলে এখন আসে আমার প্রিন্সিপাল সাম কি? তাহলে আগের যে আমার যে অ্যামাউন্টটা ছিল 110 টাকা, এর সাথে অতিরিক্ত কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে আমি কতটুকু পে করছি? 11 টাকা। তাহলে 110 121 প্লাস 11 ইজ ইকুয়াল টু 121 টাকা কিন্তু আমাকে পে করতে হচ্ছে। ম্যাম বুঝিনি 11 টাকা কিভাবে হলো? আচ্ছা, 11 টাকাটা হলো হচ্ছে গিয়ে আমি যখন হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার উপর তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমি একটা প্রিফিক্স টাইম পরে, বা আমার যে সময়ের মধ্যে লোনটা শোধ করে ফেলার কথা সেই সময় যদি আমি লোনটা শোধ না করতে পারি, তখন এই যে টোটাল যে প্রিন্সিপাল সামটা হয়, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সহ যে প্রিন্সিপালটা আমাকে পে করতে, দ্যাটস আওয়ার প্রিন্সিপাল সাম বা ডিউ অ্যামাউন্ট, যে ডিউ অ্যামাউন্টটা হয় সেটার উপরে আবার ওভারঅল একটা ইন্টারেস্ট আমাকে পে করতে হয়, সেটাই আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে 110 এর উপর 10% 11 টাকা। এই 11 টাকা না ম্যাম? তাহলে হ্যাঁ, সো এখানে যেটা হলো যে আপনি 1 বছর 100 টাকা 1 বছরের জন্য ধার নিয়েছিলেন, যদি এটা 2 বছর হতো তাহলে আমরা এটা 2 বছর পরে হিসাব করতাম, আমরা ধরে নিচ্ছি 1 বছরের জন্য ধার নিয়েছেন। তো 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট 10% হিসেবে 10 টাকা, তাহলে টোটাল অ্যামাউন্ট হলো গিয়ে 110 টাকা। এখন কোনো কারণে আপনি এই 1 বছরে 110 টাকা শোধ করতে পারেননি, আপনি এটা 1 মাসেও শোধ করে দিতে পারতেন, 10 মাসেও করতে পারতেন, 9 মাসেও করতে পারতেন, আবার 1 বছর হওয়ার আগে শোধ করে দিলেই হতো। তো সামহাউ আপনি শোধ করতে পারেননি, হতেই পারে আপনি আনএবল। হ্যাঁ। তখন এই যে টোটাল এই অ্যামাউন্টটা যেহেতু আপনার ডিউ হয়ে গেল, ধরো আপনার ডিউ হয়েছে ফেব্রুয়ারির 10 তারিখ, হুইচ মিনস ফেব্রুয়ারি 11 তারিখে এই টোটাল সামটার উপরে আপনাকে আবার অতিরিক্ত একটা অ্যামাউন্ট পে করতে হবে ওভারঅল, এবং এই ইন্টারেস্ট রেটটা অ্যাপ্লিকেবল হবে যে অরিজিনাল যে ইন্টারেস্ট রেটটা ছিল, দ্যাট ইজ 10%। তো এই যেটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আপনি যেহেতু এটা আনএবল হলেন রিপে করতে, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত ছিল? 110 টাকা। 110 এর যদি আমি 10% চিন্তা করি তাহলে এটা কত? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 11 টাকা। তো এই 11 প্লাস 110 ইজ ইকুয়াল টু 121। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আপনি তো এখানে সিম্পল ইন্টারেস্ট 10 লিখে রাখছেন, সিম্পল ইন্টারেস্ট সারা বছরই সেম থাকবে, আমি যতবারই ইয়া করি না কারণ আমি তো জানি ওই যে প্রথম অ্যাপ্লিকেবল হয়ে আসছে এটাতে এই যে অ্যাড হয়ে গেছে, এটাই আমার সিম্পল ইন্টারেস্ট, এটার আর কোনো চেঞ্জেস নাই। কিন্তু ম্যাম ফার্স্ট ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে কেন ম্যাম? এখানে কিছু আসবে কেন? আচ্ছা, ফার্স্ট ইয়ারে কোম্পানি ইন্টারেস্ট নেই কারণ ফার্স্ট ইয়ারটা তো হচ্ছে কি আমি টাইম ফ্রেম তো ক্রস করে যাইনি, ও আচ্ছা, টাইম তো কম। আমার প্রিফিক্স পিরিয়ডটাকে ক্রস করে যেতে হয়, যখন প্রিফিক্স পিরিয়ডটাকে শেষ করে ফেলবো, অর্থাৎ আমি ওই যেই টাইমের মধ্যে আমার টাকা রিপে করার কথা ছিল সেটা আমি যখন শেষ করে যখন রিপে করতে পারবো না তখন আমার কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল হবে। পে করতে হবে, হ্যাঁ। তো ফার্স্ট ইয়ারে তো আমি এখনো টাইমটা, আপনি তো টাইম শেষ করেন নাই, প্রথম বছরের কথা বলছি যে বছর আপনি শুধু লোন নিলেন,
দ্বিতীয় বছরে যে আপনি রিপে করতে পারেননি বলে আপনার উপর এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আচ্ছা, অমরাবতী নূর চৌধুরী, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, বলেন। আচ্ছা ম্যাম, আমি তো ফার্স্টে আমার 10% ইন্টারেস্ট রেটে আমি হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 110 টাকা, ঠিক হুম আছে, যেটা আমার পে করার কথা। হুম কিন্তু আমি যখন পারছি না তার পরের ইয়ার থেকে তখন হচ্ছে আমার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট হবে। চলে আসবে। হ্যাঁ, প্রিন্সিপালের জায়গায় 100ই থাকবে, ওইখানে আর 1 প্রিন্সিপাল তো কোনো 110 চেঞ্জেস হচ্ছে না, না 110 হবে না, বিকজ আমার তো প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে না। প্রিন্সিপাল আমার কি, দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট ইউ বোরোড, তাই না? জি ম্যাম। কিন্তু ওটা ম্যাম তো আমরা চেঞ্জ তো নেই। তারপর থেকে 110 টাকার উপরে হচ্ছে সেকেন্ড ইয়ারে আমি দিব, বা থার্ড ইয়ারে দিব 121 টাকার উপরে, মানে হুম ওইটা তখন আমরা প্রিন্সিপাল হিসেবে কাউন্ট করছি না। না, ওটা কম্পাউন্ড হচ্ছে গিয়ে ওটা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য আমার হচ্ছে গিয়ে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য আমার হচ্ছে গিয়ে তখন একটা প্রিন্সিপাল সাম দরকার। এটার নাম কিন্তু প্রিন্সিপালও বলিনি, খেয়াল করে দেখেন। এটার নাম দিচ্ছি প্রিন্সিপাল সাম, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। সেটা দরকার, সেখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করে আনি। ওকে কম্পাউন্ড ম্যাম, ইন্টারেস্ট মানে ক্যালকুলেশনের জন্য কখনোই আমরা প্রিন্সিপালে যাই না। ওকে ম্যাম 100ই থাকবে, প্রিন্সিপাল সাম যেটা ওটা হচ্ছে যেটা ওইটার রিটেন উপরে আমরা হচ্ছে কি কম্পাউন্ড, মানে ওটার উপরে কম্পাউন্ড দিয়ে ইন্টারেস্ট কম্পাউন্ড। ক্যালকুলেশনের জন্য আমার প্রিন্সিপাল সামে যেতে হবে, কখনোই আমরা প্রিন্সিপালে যাব না। ওকে ম্যাম। সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশনের জন্য সবসময় প্রিন্সিপালটাকে হেডেক মানে আমাদের ক্যালকুলেশনে নিব, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে যাওয়ার জন্য আমরা কখনোই মানে প্রিন্সিপালটাকে আমরা আমাদের ক্যালকুলেশন নিব না, আমরা প্রিন্সিপাল সামটাকে নিব। আচ্ছা, ওকে এবার ম্যাম, মানে চলে যাই প্রিন্সিপাল ইন্টারেস্ট রেট আর সিম্পল ইন্টারেস্ট এই তিনটা সেমই থাকবে, হ্যাঁ এরপরে খালি চেঞ্জ হবে পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে আসি যে আমি এখন চলে গেলাম যে থার্ড ইয়ারে যে দেখি এখন কি হচ্ছে। সো থার্ড ইয়ারে যে দেখলাম যে এখানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, আবারও হচ্ছে গিয়ে সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, এবং এখানে 10% হচ্ছে ইন্টারেস্ট রেট ফলো করে আমাকে দিতে হবে। দেন তো আমি তো জানি সিম্পল ইন্টারেস্ট অ্যাজ ইট ইজ 10 টাকাই থাকবে, এটার কোনো চেঞ্জেস আসবে না। এবার আসি কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি ধরে নিলাম আপন থার্ড ইয়ারে যেও লোনটা রিপে করতে পারে, তাহলে 121 টাকা 10% এখন কত টাকা হবে? 12.1 12.10, তাহলে 12.10 হচ্ছে ওনার ডিউ। এখন তাহলে 121 এর সাথে 12.10 টাকা আমি অ্যাড করলাম, আমি পেলাম কত? 143.1. 133.10. So that's the due amount for him in after 3 years. এবার চলে যে উনি ধরে নিলাম যে 3 বছরেও শোধ করতে পারেনি, 4 বছরে চলে গেল, তার 4 বছরে তো ওনার প্রিন্সিপাল তো চেঞ্জ হয়নি, প্রিন্সিপাল কিন্তু সেম আছে। প্রিন্সিপাল সেম আছে মানে প্রিন্সিপাল 100 টাকাই আছে, ইন্টারেস্ট রেটও সেম আছে, 10% ইন্টারেস্ট রেটই অ্যাপ্লিকেবল হচ্ছে ওনার উপরে, এখানেও চেঞ্জেস নাই। তারপরে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ওই যে প্রথমে 10 টাকা ধরা হয়ে গেছে সেটাই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে, আর এটারও কোনো চেঞ্জেস নেই। চেঞ্জেস কোনটা আসলো? কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রিন্সিপাল সামের উপরে, যে ও তো লোন রিপে করতে পারছে না। তাহলে একবারও 133 এর উপরে যদি আমি প্রিন্সিপাল সাম অ্যাপ্লাই করি, 13.31 13.31 13.31 এরকম একটা ভ্যালু আসবে। সো এই দুটোকে যোগ করে দিলে কত হয়? 146.41. আচ্ছা ম্যাম, ডিপোজিটের ক্ষেত্রেও তো ম্যাম সেম ম্যাম, আমি ফিক্সড ডিপোজিট করলাম 3 বছরের জন্য, সেখানেও তো ম্যাম কম্পাউন্ড ইন্টারেস্টে হবে ম্যাম। ঠিক আছে, এই হলো বিষয়। হ্যাঁ, বুঝিনি সাবরিক, বলেন। যেমন ম্যাম, মানে ম্যাম শুধু লোনের ক্ষেত্রে তো হবে, সাপোজ ম্যাম না না, হ্যাঁ, ডিপোজিটের এটা তো ক্ষেত্রেও সব তো হবে। ক্ষেত্রেই, এটা কিন্তু ও আবার এটা ভেবেন না যে আমি যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করছি এটা শুধু লোনের ক্ষেত্রে না, এটা এফডিআর এর ক্ষেত্রে। আমরা কেন দেখি যে এফডিআর এ আমাদের ইয়াটা অনেক বেশি, রেট অফ রিটার্নটা অনেক বেশি এফডিআর। আচ্ছা, এফডিআর তো সবাই বুঝি না, একবার আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট সেভ করে রাখি, সেখানে কিন্তু আমাদের রেট অফ রিটার্নটা অনেক বেশি থাকে। কারণ কি? কারণ হচ্ছে 1 বছর পরে আপনাকে যে 1 বছর না, ওখানে দেন ইনস্টলমেন্টের উপর ডিপেন্ড, মানে কত বছর কত দিন পর পর দেবে সেটারই। তো এখন ধরেন আপনাকে বলেছে যে 3 মান্থলি এই এফডিআর টা, বা 6 মান্থলি, বা মানে ইন্টারেস্ট রেট অফ পেমেন্টের একটা পিরিয়ড থাকে, কোনটা বছরে হয় কোনটা মান্থলি হয়। তো আমি ধরে নিচ্ছি বছরে, তাহলে বছরে কেউ যে 1 বছর পরে আপনার যে প্রিন্সিপাল সাম ছিল সেটার উপর বেসিস করে সরি যে প্রিন্সিপাল ছিল সেটার উপর বেসিস করে একটা ইন্টারেস্ট দিবে। সেকেন্ড ইয়ারে যে যে কিন্তু যেটা করবে যে ওই যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে প্রিন্সিপাল সাম সেটার উপরে ক্যালকুলেশন করে আবার নতুন করে একটা ইন্টারেস্ট দিবে। থার্ড ইয়ারে যে আবার যেটা করবে যে প্রিন্সিপাল সাম তো ছিল, নতুন যে প্রিন্সিপাল সাম হলো সেটার উপর ক্যালকুলেশন করে আবার ইন্টারেস্ট দিবে। ফোর্থ ইয়ারে যে যেটা হবে এইভাবে বাড়তে থাকবে। এখানে এফডিআর এ যেটা আমাদের হয় যে ওখানে কিন্তু আমাদের আর্নসটা বেশি থাকে। আচ্ছা, সাপোজ ম্যাম যদি কোয়ার্টার ইন্টারেস্ট হয় ম্যাম, তাহলে তো ম্যাম কোয়ার্টার ইন্টারেস্ট হলে 3 মাস পর পরই অ্যাডজাস্ট হতে থাকবে।
ওকে যেমন ম্যাম। আমরা যেটা পারিবারিক সঞ্চয়পত্র যেটা কিনি গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেট, সেখানে কিন্তু 3 মাস পর পরে অ্যাডজাস্ট হয়, 3 মাস পর পর অ্যাডজাস্ট হয়, এবং সেটা আমাদের আবার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সেটা তুলে ফেলতে পারি, দিয়ে দেয়। আচ্ছা, ওইটার আপনি প্রশ্ন করতে ম্যাডাম এটা কিভাবে দেয়? এই ক্ষেত্রে যেটা করে যে এটা হচ্ছে ওদের একটা ফিক্সড হিসেব আছে, যে এক এক 1,00,000 টাকায় আমি 10% ইন্টারেস্ট দিব, তাহলে ওই টাকাটা ইনস্ট্যান্ট এটা পে করে। আচ্ছা, ইতি হ্যান্ড রেজ করেছিলেন। ম্যাম, যদি কিছু না মনে করেন আমাকে একটু প্রথম থেকে আবার বলবেন, আমি না আসলে বুঝিই না আচ্ছা, ম্যাম। কম্পাউন্ড ইন্টারেস্টটা বলছিলাম যে আমরা তো সিম্পল ইন্টারেস্ট পড়ে আসছি। সিম্পল ইন্টারেস্টটা ছিল হচ্ছে কি প্রিন্সিপালের উপরে যে ইন্টারেস্টটা আমরা অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমি বলছি যে কোনো কারণে যদি আমরা সিম্পল ইন্টারেস্টটা রিপে করার একটা টাইম থাকে, সিম্পল ইন্টারেস্ট উইথ প্রিন্সিপাল, এটা রিপে করার আমাদের একটা টাইম দেয়। আপনারা যখন লোন নিতে চান আপনাদের কিন্তু বলে দেয়, যেমন আমি আমার ক্রেডিট কার্ড আছে, আমার যেমন এখন আপনাদের পড়াইতে পড়াইতে আমার মনে হয়ে গেল আমার একটা ক্রেডিট কার্ডের বিল আজকের মধ্যে দিতে হবে, যেটা ডিউ ডেট হচ্ছে 12 তারিখ, আদারওয়াইজ আমার লেট ফি আসা শুরু করবে। সো এই যে ক্রেডিট কার্ডের বিল যে আমরা দিতে যাই, এটার জন্য আমার ডিউরেশন কত 45 ডেজ। তো আমাকে কি বলে দিয়েছে যে 45 ডেজ এর মধ্যে আমি বিলটা না দিলে আমাকে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট দিতে হবে। তো এটাই হয় যে আমরা যখনই কোনো লোন নেই, এটার একটা মানে ফিক্সড প্রিফিক্স পিরিয়ড থাকে। ওই পিরিয়ডের মধ্যে যদি আপনি লোন শোধ করেন তাহলে শুধু সিম্পল মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট এর উপর সিম্পল ইন্টারেস্ট আপনি অ্যাপ্লাই হবে, এবং সেখান থেকে টোটাল অ্যামাউন্টটা পে করে দিবেন। কিন্তু যদি ওই প্রিফিক্স পিরিয়ডের মধ্যে আপনি আপনার লোনটা রিপে না করতে পারেন, তখন যে এই যে আপনার প্রিন্সিপাল এবং যে ইন্টারেস্ট এই দুটোকে অ্যাড করলে যেটা হয় দ্যাট ইজ প্রিন্সিপাল সাম, মানে টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্ট যেই ইন্টারেস্ট যে ইন্টারেস্টটা আর্ন করে সেটাই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। যেমন এখানে আমরা দেখেছিলাম যে 100 টাকা লোন নিয়েছিল আমাদের একজন, এবং ওটার 10% ইন্টারেস্ট ছিল, যেটা সিম্পল ইন্টারেস্ট আসলো হচ্ছে কি 10। হ্যাঁ, 100 টাকা 10% মিনস 10 টাকা। তো এখানে টোটাল অ্যামাউন্টটা হয়ে গেল হচ্ছে 110 টাকা। এখন কোনো কারণে উনি ওনার এই লোনটা রিপে করতে পারেনি, 110 টাকাটা রিপে করতে পারেনি। তাহলে এখন এই 110 টাকা যখন উনি রিপে করতে পারলেন না, এই 110 টাকা এখন 1 বছর পর যখন উনি লোন শোধ করতে যাবেন, এই 110 টাকা যে অতিরিক্ত যে ইন্টারেস্টটা আর্ন করবে, অর্থাৎ 110 টাকা যে ইন্টারেস্টটা আর্ন করবে সেটাই হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখানে 110 টাকা তাহলে 10% কতটুকু হতে পারে? 11। আপনি দেখেন 110 ক্যালকুলেটর প্রেস করলেই পাবেন যে 110 টাকার 10% ইন্টারেস্ট ইজ 11। সেই 110 টাকা 10% ইন্টারেস্ট 11, এই দুটোকে সাম করে আমরা পেলাম হচ্ছে 121। মেইন কথা হচ্ছে কি একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকবে, ওই টাইমের মধ্যে আমরা লোন রিপে না করতে পারলে ওভারঅল যে প্রিন্সিপাল সাম থাকবে, এটা যে ইন্টারেস্টটা আর্ন করে সেটাই হচ্ছে কি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি। আচ্ছা ম্যাম, তার মানে হচ্ছে আমি সাপোজ যদি আমার একটা মানে একটা কোনো কার্ডের বিল একটা হুম, নির্দিষ্ট টাইমে যদি দিতে না পারি, ওই অ্যামাউন্টটা যেটা ওই যে থাকে আমরা লেট ফি তারপর, যেটা দিই, আমরা যেটা হ্যাঁ, লেট লেট ফি ফি দিই ওইটা সহ কিন্তু অ্যাড কম্পাউন্ড করে পরের ইন্টারেস্ট। বছর ওটা ওটা আরো বেশি ইন্টারেস্ট আসবে, সেটাই হচ্ছে লেট কম্পাউন্ড। ফিটা কার্ডের তো এটা আরো ঝামেলা, কার্ডে কিন্তু ডে টু ডে বেসিসে হিসেব করে। ধরেন আমার 100 টাকার আমার যেমন ধরেন আমার 10,000 টাকার বিল ডিউ আছে, 10,000 টাকা আমি একদিন দিব না, 10,000 টাকা ধরেন 1% করে হিসাব করি, 10,000 টাকার 1% সাপোজ 100 টাকা। তাহলে আমি আজকে না দিতে পারলে আমার 10,100 টাকা দিতে হবে। আমি যদি কালকে না দিতে পারি, আজকেও পে করলাম না, তাহলে 10,100 টাকার উপরে আবার 1%। সো তখন এটা হয়ে গেল 10,000 ধরেন 111 টাকা। দেন আমি থার্ড ডে তেও যদি না দিতে পারি, তখন এই 10,111 টাকার উপর আবার 1%, এভাবে করে কিন্তু ওরা হিসাব করতে থাকে ডে টু ডে বেসিসে। ক্রেডিট কার্ডের সমস্যা হচ্ছে এটা, ডে বেসিসে ওরা লোনটা হিসাব করে, মানে আচ্ছা ম্যাম, ডিউটা তার হিসাব মানে করে। এটা হবে ইয়ারলি তাহলে? এখানে আমরা ইয়ারলি হিসাব করেছি, এটা ইয়ারলি হিসাব করা যায়, মান্থলি হিসাব করা যায়, কোয়ার্টারলি মানে 3 মাস পর পর। যেমন এফডিআর এর কথা বলছি, আমরা ডিপিএস এর কথা বলছিলাম যে ডিপিএস এর ইন্টারেস্টটা কিন্তু 3 মাস পর পর অ্যাডজাস্ট করে দেয়। মানে আমরা যখন টাকাটা উইথড্র করতে যাই, এটার অ্যাডজাস্টমেন্ট কিন্তু 3 মাস পর পর আসে। ম্যাম, বুঝতে পেরেছি এখন, থ্যাংক ইউ। আচ্ছা, সো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ডেফিনেশনটা লিখে ফেলেন। তাহলে আমরা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টটা বুঝে গেলাম, যে আমরা কি বুঝলাম, যে আমার কথা তো শোনা যাচ্ছে? জি ম্যাম। Yes, জি আচ্ছা, ma'am. ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম ক্লিয়ারলি। তো জি ম্যাম। না না, ওই যে মাঝে মধ্যে শোনা যায় না, তো ওই জন্য হয়তো হেডফোন চেঞ্জ মানে একটু নড়ে গেলে যদি না শুনতে পারেন একটু বলবেন। সো কম্পাউন্ড ইন্টারেস্টের তাহলে ডেফিনেশন লেখেন ওই যে আমরা যে ট্রিটা করে রেখেছিলাম, এবং সেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের নিচে বলেছেন জায়গা রাখতে, যেখানে আমরা ডেফিনেশন লিখবো, তো ওই জায়গায় আসবে এটা। তো ডেফিনেশনটা লেখেন ইফ দ্য ইন্টারেস্ট অন পার্টিকুলার প্রিন্সিপাল সাম
if the interest on particular principal sum, 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 ঠিক আছে, প্রিন্সিপাল সাম তো আমরা বুঝতেই পারছি, প্রিন্সিপাল সাম is added to it after each prefix period is added after each prefix period, the whole amount ম্যাম তারপরে the whole amount earns is called compound interest. So আমি কি বললাম দেখেন, আমার কথাটাই কিন্তু আমি এখানে জাস্ট ঘুরিয়ে লিখে দিলাম যে if the interest on particular principal sum is added after each prefix period, একটা particular principal sum এর principal sumটাকে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, এটার উপরে একটা প্রিফিক্স পিরিয়ড আগে থেকে প্রিফিক্স পিরিয়ডটা ডিসাইড করা থাকবে, এটার পরে যদি আমি বারে বারে এটার উপরে একটা আমি অবশ্যই এখানে আমি ফেইলড হয়েছি আমার লোনটা রিপে করতে, ফেইলড আমি যদি লোন রিপে করে দিই তাহলে আমার উপর অবশ্যই এটা আসবে না। যদি আমি ফেইলড হই বা আমি যদি এর আগে টাকাটা উইথড্র করে নিই তাহলেও ডিপোজিটের ক্ষেত্রে যেটা হচ্ছে টাকা উইথড্র করার বিষয় আছে, আমি যদি টাকাটা উইথড্র করে দিই তাহলে তো আমার কাছে আসবে না, যদি টাকাটা উইথড্র করে দিই তাহলে আমি এটা পাবো না, উইথড্র না করলে আমি এটা পাবো। সো আমি যদি ফেইলড হই বা উইথড্র করে দিই দেন হচ্ছে গিয়ে আমার উপরে যে ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল হবে সেটাই হচ্ছে গিয়ে এটাই হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট। ম্যাম তাহলে কি আমরা যদি এখানে ইয়ারের পরিবর্তে মান্থ বলে ডে বলে মানে নিয়ম একই থাকবে, জাস্ট ওইখানে আমরা ওই পারপাসে ওই মানে জাস্ট ইয়ারের জায়গায় ডে অথবা মান্থ, ইয়ার মানে মান্থ বললে মান্থ হিসাবে এভাবে করব? ম্যাম এটা তো ইয়ারলি উইক তারপর কোয়ার্টারলি এভাবে হতে পারে ম্যাম তখন আচ্ছা তো এখন রেটটা চেঞ্জ যেটা হতে যদি ডে প্রিফিক্স পিরিয়ড ডে থাকে তাহলে ডে ওয়াইজ হিসাব হবে, যদি মান্থলি থাকে মান্থলি ওয়াইজ হিসাব হবে, এটাই তো বলছিলাম যে কোয়ার্টারলি থাকলে কোয়ার্টারলি আমরা হিসাব করব। আচ্ছা তো এটা একটু লিখে নেন সবাই। আচ্ছা আমি দুইটা হ্যান্ড রেজ দেখেছিলাম, আমি নোটিস করিনি কারা হ্যান্ড রেজ করেছেন, আপনাদের যদি কোশ্চেন থাকে এখন করে ফেলতে পারেন। ম্যাম প্রিন্সিপাল সামটা কি সবসময় টোটাল অ্যামাউন্টটাই হবে? হ্যাঁ প্রিন্সিপাল সামটা এখানে টোটাল অ্যামাউন্ট লিখেছে, আমি এটা প্রিন্সিপাল সামও লিখতে পারতাম। জি ম্যাম, ওইটা কি মানে সবসময় টোটাল অ্যামাউন্টটাই কাউন্ট করতে হবে হ্যাঁ প্রত্যেক হ্যাঁ বছরে? হ্যাঁ 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 প্রত্যেক বছরের আমার যে ওই লাইক আমি যদি ফার্স্ট ইয়ার হয় ফার্স্ট ইয়ারে শুধু প্রিন্সিপাল এন্ড সিম্পল ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারের পরে যদি কোনো ইয়ার বা ফার্স্ট প্রিফিক্স পিরিয়ডের পরেই হয় তখন হচ্ছে গিয়ে ওটার সাথে যা 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 ইন্টারেস্ট আমার ডিউ যা হয়ে গেছে পুরোটাই আমার এখানে টোটাল অ্যামাউন্টে আসবে। এটা ওকে ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, লেখা শেষ। আচ্ছা তাহলে আমি হোয়াইট বোর্ডটা ক্লিন করে দিলাম। ওকে ম্যাম। জি ম্যাম। তো এটা আমি ক্লিন করে দিলাম, এরপরে হচ্ছে গিয়ে তাহলে এখন আমরা চলে যাই যে এখন আমরা আসলে কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব কিভাবে সেটা দেখব। কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের সিস্টেমটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে আমাদের আগে যেমন আমরা সিম্পল ইন্টারেস্টের জন্য আমরা একটা ডিরেক্ট ফর্মুলা পেয়েছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য কোনো ডিরেক্ট ফর্মুলা নাই। আবারও বলে দিচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য কোনো ডিরেক্ট ফর্মুলা নাই। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে
এ বের করব, which means ডিউ অ্যামাউন্টটা বের করে নিব। আমার এ দেওয়া থাকবে, সরি এটা ক্যাপিটাল এ হবে, এ বের করে নিব। তো এটা কি? এ মিন্স হচ্ছে আমার যে ডিউ অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট মিন্স হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট যেটা সেটা। সো আমি যদি মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, আমি এখানে আই লিখলাম যেহেতু সিম্পল ইন্টারেস্টটাকে আমি আই দিয়ে ডিনোট করতাম সেটাই। তো কোনো কারণে যদি আমি ডিউ অ্যামাউন্টটা বের করতে পারি, হ্যাঁ, এবং প্রিন্সিপাল তো অবশ্যই আমাদের দেওয়া থাকবে, হুইচ মিনস তাহলে আমি আইটা মানে ইন্টারেস্টটা যেটা আমার ছিল এটা বের করার জন্য আমি কি করতে পারি? আমরা এটা করার জন্য যেটা করতে পারি যে ডিউটা থেকে যদি আমি আমার প্রিন্সিপালটাকে মাইনাস করি তাহলে হচ্ছে গিয়ে আমরা কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে নিতে পারবো। তো আমরা আসলে এখানে এইভাবেই করব ম্যাথসটা, যে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য আমার ফর্মুলাটা এরকম যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ডিউটা কিভাবে বের করতে হয় সেটার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা ওয়াইজ আমি হচ্ছে গিয়ে ডিউ থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করলেই আমরা হচ্ছে কি আমরা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাব। এটাই হচ্ছে এখানকার সিস্টেম। সো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে চলে যায়। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা হচ্ছে এরকম ছিল, দুইটা ফর্মুলা আমরা পাবো। একটা হচ্ছে গিয়ে যেখানে আমাদের পেয়েবল পিরিয়ড বলা থাকবে না। আচ্ছা এখানে একটু বুঝে নিই পেয়েবল পিরিয়ডটা কি। এই যে বলছিলাম যে ইনস্টলমেন্ট দিতে হবে, সো কতগুলো ইনস্টলমেন্ট দিতে হবে এটা যদি আমাকে না বলা থাকে তাহলে একটা ফর্মুলা হবে, আর যদি বলে দেয় তাহলে একটা ফর্মুলা। সো প্রথমটা আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ইজি ফর্মুলা, যেখানে আমার কোনো পেয়েবল পিরিয়ড বলে কিছু থাকবে না, শুধুমাত্র আমার আপনার ইন্টারেস্ট রেটটা দেওয়া থাকবে এবং নাম্বার অফ ইয়ার বলা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে যখন ফর্মুলাটা লিখবো ফর্মুলা এরকম হবে যে a is equal to p, এটা একটু মেমোরাইজ করতে হবে, 1 প্লাস আর টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা এখানে এই যে ট্রায়াঙ্গেল সাইনটা দিয়ে কিন্তু আমি টু দি পাওয়ার বুঝিয়েছি, এখানে এনটা হচ্ছে কি পাওয়ার আকারে আছে। আমি এখানে হচ্ছে ড্র করতে পারি না, তারপর আমি একটু বুঝিয়ে দেখাচ্ছি যে এটা আসলে আমার ল্যাপটপের ইয়াটা হচ্ছে মাউসটা দিয়ে আমার লেখাটা সুবিধার না। ম্যাম পাওয়ারটা কি এন এর উপর হ্যাঁ, আসবে? না এই ফুল আমি এই জন্যই লিখে দেখাচ্ছি, এই যে ফুলটার উপরে এই পাওয়ারটা থাকবে, ও আচ্ছা, ঠিক একটু আছে। বুঝতে পারছি। ব্র্যাকেটটার উপরে পুরোটার উপরে পাওয়ার থাকবে। তো পাওয়ারটা টু দি পাওয়ারটা দেখাতে সাধারণত কিবোর্ডে আমাদের যে অপশন থাকে সেটা হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেল সাইনটা ইউজ করতে হয়। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ওভারঅল ফুল ব্র্যাকেটের উপরে কিন্তু এই পাওয়ারটা আছে। আমি কি বোঝাতে পেরেছি? সো ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে a ইজ ইকুয়াল টু মানে ডিউ ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস 1 প্লাস r টু দি পাওয়ার n। আমরা হচ্ছে ফার্স্ট ফর্মুলা এটা ইউজ করব। আচ্ছা সেকেন্ড ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে টু দি পাওয়ার এখানে a is equal to ম্যাম এনটা তো ম্যাম a প্লাস r এর উপরে হবে না? হ্যাঁ a প্লাস r, এই জন্য আমি লিখেও দেখালাম যেটা a প্লাস r এর উপরে, অন্য কোনো কিছুর উপরে না। ম্যাম এই ম্যাথগুলো প্রিন্সিপাল সায়েন্সে করে আসছি। সেটাই তো, আমিও তো সেটা জানি যে ফর্মুলা গুলো তো আপনাদের কাছে ফ্যামিলিয়ার হওয়ার কথা। হ্যাঁ প্রিন্সিপাল আর যেগুলো তো মানে জাস্ট হচ্ছে সিম্বলটা হয়তো আমরা একটু ডিফারেন্ট ইউজ করছি, স্যার যেটা ইউজ করেন আমি সেটা করি না, দ্যাটস ইট। আচ্ছা সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে গিয়ে a is equal to p into 1 plus r divided by t to the power nt। এখানে আবারও বলছে এই nt টা হচ্ছে কি এই 1 plus r divided by t এর উপরে হোল টু দি পাওয়ার, ঠিক আছে। এটাও এখন তার এত পুরোটা লেখা সম্ভব না, তো এটা জাস্ট বুঝাই দিচ্ছি যে মানে এই যে এতটুকু অংশ ব্র্যাকেটের ভিতরে যে অংশ এটার উপরে পাওয়ার হিসেবে এই এনটিটা আছে। ম্যাম টি মানে কি টাইম এখানে বোঝাচ্ছে ম্যাম? হ্যাঁ আমি আসবো, দুটোই বুঝাই দিব যে কোনখানে কি বোঝাচ্ছে। সো যদি আমরা প্রথম ফর্মুলাটাতে যাই, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের মানে একবারই আসি। So, এখানে তো আমরা এ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে এ ইজ ইকুয়াল টু আমাদের ডিউ অ্যামাউন্ট, যেটা এটা হচ্ছে আমাদের ডিউ অ্যামাউন্ট। আমি এখানে পি যেটাতে যাব, পি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, দেন আমি হচ্ছে গিয়ে যদি আর এ যাই স্মল আর যেটা সেটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, এটা আমাদের বলে দেওয়া থাকবে।
and it will be obviously it will be on percentage form and we have to convert it in decimal. ওকে, এরপরে আসি, সেটা হচ্ছে টি। আমরা এতদিন জানতাম টি মিনস টাইম, আমরা কিন্তু সিম্পল ইন্টারেস্ট করার সময় টি তে টাইমই ধরে করে আসছি। অনেকে আমাকে বলছে যে ম্যাডাম এখানে আমরা এন ইউজ করতে পারি, আমি বলেছি হ্যাঁ করা যায়, কোনো সমস্যা না। তো ওই আমরা এখানে আসলে টি বলতে যেটাকে বুঝবো সেটা হচ্ছে পেয়েবল পিরিয়ড। পেয়েবল পিরিয়ড। সো হ্যাঁ আমি বুঝাচ্ছি আমাকে তো শেষ করতে দিন, বুঝাতে দিন। পেয়েবল পিরিয়ড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন পার ইয়ার। আপনাকে প্রতি বছর যে কয়টা ইনস্টলমেন্ট দিতে হবে, অর্থাৎ যে কয়টা কিস্তিতে আপনাকে টাকা পে করতে হবে, দ্যাটস কল পেয়েবল পিরিয়ড। সে ফর এক্সাম্পল যদি আমি বলি যে মান্থলি আপনাকে লোনটা রিপে করতে হবে, হুইচ মিনস বছরে আপনি কয়টা তাহলে পে করবেন, ইনস্টলমেন্ট দিবেন 12টা, তখন কিন্তু 12 পেয়েবল পিরিয়ড হবে। যদি আমি বলি যে না কোয়ার্টারলি দিতে হবে, মানে 3 মাস পর পর, তাহলে বছরে পেয়েবল পিরিয়ড কয়টা হবে, 4টা। যদি আমি বলি 4 মান্থলি, 4 মাস পর পর দিবেন, তাহলে পেয়েবল পিরিয়ড হবে 3। যদি বলি ইয়ারলি তাহলে পেয়েবল পিরিয়ড 1, এরকম। অর্থাৎ পেয়েবল পিরিয়ডটা মেনশন করা থাকবে যে হোয়াট উইল বি দ্য পেয়েবল পিরিয়ড, বলবে যে পেয়েবল কোয়ার্টারলি অর দ্য ইন্টারেস্ট উইল বি পে অন কোয়ার্টারলি বা পার মান্থলি বা বাই মান্থলি, 2 মাস পর পর, তখন 6টা পেয়েবল পিরিয়ড হবে। এরকম পেয়েবল পিরিয়ড মেনশন করা থাকবে। and small n means এখানে number of years, and again এই স্মল এনটা যখন আমি এখানে আসবো, টাইমটা যখন আমি এখানে নিয়ে আসবো, তখন এটাকে আমরা ইয়ারে নিব। মানে যদি মান্থলি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ইয়ারে কনভার্ট করে নেব। মান্থকে ইয়ারে কনভার্ট করার সিস্টেম হচ্ছে গিয়ে মান্থের সংখ্যাটাকে যদি আমরা 12 তে ডিভাইড করে দিই, তাহলেই হচ্ছে আমরা মান্থকে ইয়ারে কনভার্ট করে ফেলতে পারি। ম্যাম এনটা আরেকবার বলবেন? আচ্ছা, এনটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ যেই সময়টাতে আমাদের হচ্ছে গিয়ে আপনার লোনটা রিপে করতে হবে, এই নাম্বার অফ ইয়ার্স মেনশন করা থাকবে। আর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে এটি যেটা থাকবে সেটাকে আমরা বলছি পেয়েবল পিরিয়ড। এটা ম্যাম সেকেন্ডটা যেটা আছে ইকুয়াল টু টি ব্র্যাকেটে 1 প্লাস আর টি স্কয়ার এনটি, এটা তো ম্যাম আমরা জানি যে পেয়েবল পিরিয়ড, বাট প্রথম যেটা ওটা কি হবে ম্যাম? আনপেয়েবল নাকি প্রথমটা? আমি এত কোশ্চেনটাই ধরতে পারিনি ম্যাম। ম্যাম সেকেন্ড এখানে যে দুইটা ফর্মুলা দেওয়া আছে, একটা হলো ফার্স্ট হলো a ইকুয়াল টু p 1 প্লাস r স্কয়ার n, আর একটা আছে ম্যাম a ইকুয়াল টু p 1 প্লাস r t n। ম্যাম সেকেন্ড পেয়েবল, এটা তো বুঝতে পারছি পেয়েবল ইনস্টলমেন্ট ওয়াইজ, বাট ফার্স্টটা কি হবে ম্যাম? এটাকে কি বলে ফার্স্টটাকে? আচ্ছা, ফার্স্টটা হচ্ছে গিয়ে না আনপেয়েবল না। অনেক ক্ষেত্রে দেখবেন যে পেয়েবল পিরিয়ড মেনশনই করে নাই, শুধু নাম্বার অফ ইয়ার্স দিয়ে ম্যাথ শেষ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনার যদি পেয়েবল পিরিয়ড যদি না ইনস্টলমেন্টের কথা উল্লেখ করে, আপনি কি ডিউ বের করতে পারবেন না, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারবেন না? তো সেখানে তখন আমরা ফার্স্ট ম্যাথটা ইউজ করি, ওইটাই প্রথম ম্যাথটাতেই যাব এখন, মানে প্রথম ফর্মুলাটা দিয়ে করার টাইপের ম্যাথটাই যাব। আচ্ছা, এটা আসি। এখন আসি যে এখান থেকে আসলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে বের করবো, এটা একটু দেখে নিই। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের অলরেডি হচ্ছে কি এখানে ডিউ অ্যামাউন্ট বের হয়ে আসবে। এই ম্যাথটা যদি আমরা অ্যাপ্লিকেবল করি, এখানে আমার ডিউ অ্যামাউন্ট বের হয়ে আসবে। ডিউ অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপাল সাম তো জানবোই, মানে প্রিন্সিপাল তো জানবোই, ডিউ অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালটা মাইনাস করে দেই, তাহলে কি আমার অতিরিক্ত যে টাকাটা পে করছি সেটা বের হয়ে আসবে না? যে যেমন সাপোজ আমি জানি যে আপন 110 টাকা লোন করে, মানে 110 টাকা এখন ডিউ দিতে হচ্ছে, আর আপন লোন করেছিল 100 টাকা, তাহলে 110 টাকা থেকে যদি 100 টাকা মাইনাস করে ফেলি, তাহলে কিছু যে অতিরিক্ত টাকা যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট পে করলো সেটা বের হয়ে আসলো না? বা আমি দেখলাম যে না 110 টাকা না, ধরেন আপন এখন 144 টাকা পে করছে, যে লাস্ট স্টেজে যে 4 বছর পর 146 টাকা, সরি। কিন্তু আমরা জানি তো আপন লোনটা নিয়েছিল হচ্ছে 100 টাকার, তাহলে অতিরিক্ত টাকা পে করলো কত, 46, তাই না?
তাহলে এই 46 টা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখান থেকে আমরা আসলে কম্পাউন্ড ইন্টারেস্টটা এভাবে বের করবো যে আমরা ডিউটা আগে বের করে নেবো, অর্থাৎ ফিউচারে কত টাকা ইন টোটাল পে করছি সেটা বের করবো, সেটা থেকে আমরা প্রিন্সিপাল টাকা মাইনাস করলেই আমরা হচ্ছে না কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাবো। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এখানে যদিও লেখা দরকার ছিল না, মনে রাখতে হবে যে লগ বড় করে লিখলাম। আমরা যখন ইন্টারেস্টের এই যে কম্পাউন্ড ইন্টারেস্টে ম্যাথ করবো, আমাকে এটা আমার মনের মধ্যে আজকে সেট করে ফেলতে হবে যে আমাকে লগ ইউজ করতে হবে, মানে আমার যখনই প্রয়োজন হবে আমি এখানে লগ ইউজ করবো, এটা ম্যান্ডেটরি। লগ ইউজ করতে হবে এই কারণে, কারণ আমরা যখন লগের ম্যাথ করে আসি আমরা জানি যে লগটা ইউজ করলে আমরা অ্যাকুরেট অ্যান্সারটা পাই, খুব অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সার যেটা সেটা কিন্তু লগ ইউজ করে পাওয়া যায়, এই কারণে আমরা লগ ইউজ করি। সো লগ ইউজ করে আমরা এখানে কিন্তু ম্যাথ করব। দেখা যাবে অনেক ক্ষেত্রে আমাদের কাছে অপশন আসবে যে লগ ইউজ না করে ডিরেক্টলি ডিভাইড করে ফেলা যায়, বাট এখানে রুলস ইজ রুলস, এটা আমি আপনি না, এটা ইউনিফর্ম। আপনি যদি ব্যাংকে যান, ব্যাংকাররাও যে সফটওয়্যারটা ইউজ করে সেখানেও কিন্তু ফর্মুলাটা লগ ইউজ করে দেওয়া থাকে। তো যেহেতু ওরাই লগ ইউজ করে ব্যাংকিং সিস্টেমে, যেখানে হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে সেখানে যেহেতু লগ ইউজ করে কাজ হয়, তো আমরাও শিখবো এইভাবে যে আমরা কিন্তু লগ ইউজ করে হচ্ছে গিয়ে ক্যালকুলেট, যদি কোনো জায়গায় দরকার পড়ে, আবারও বলছি ইফ উই নিড, তখন কিন্তু আমরা লগ ইউজ করব, এইটাই বলতে চাইলাম। আচ্ছা, এখন একটা ম্যাথ যদিও বইয়ে আছে, তারপরে একটা কোশ্চেনটা লেখেন, লিখে নেন, নাহলে না এটা আপনাদের মানে এখন ইউজ টু হবেন না। আমরা এক্সাম্পল 2 করছি ফ্রম বুক, আমি এটা একটু বানিয়ে দিচ্ছি, মানে বইয়ের মতো করে না, এই জন্যই বললাম এটার মতো একটা ম্যাথ আমি করছি, তো এটাকে প্র্যাকটিস ম্যাথ 2 লেখেন, যেহেতু আমরা এর আগের দিন আরেকটা প্র্যাকটিস ম্যাথ করেছি। তো দিস ইজ আওয়ার প্র্যাকটিস ম্যাথ 2। প্র্যাকটিস ম্যাথ 2 লিখে লেখেন, find the number of years, find the number of years, find the number of years where the sum of taka 36,000, find the number of years where sum of taka 36,000, sum of taka 36,000 becomes sum of taka 36,000 36,000 টাকা, sum of টাকা 36,000, এটা কিন্তু বইয়ের ম্যাথ না, বইয়ে সিমিলার একটা ম্যাথস আছে, এটাই বলছি। sum of টাকা 36,000 becomes 42,023 পয়সা, মানে 42,000.23। ম্যাম যদি লিখে দিতেন। Find the number of years where sum of taka 36,000, sum of taka 36,000 টাকা আমরা নিয়েছিলাম এখানে, sum of taka 36,000 become 42,000.23, মানে 42,000 টাকা ও 23 পয়সা এরকম হয়ে গেল, becomes 42,023 at 7.5, at 7.5, at 7.5% per annum, per annum, ANNUM, per annum compound interest, at 7.5% per annum compound interest। ম্যাম অ্যানামটা কি? বা বাৎসরিক, পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে প্রতি বাৎসরিক যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি এখানে অ্যাপ্লিকেবল করছি এটা হচ্ছে 7.5%। আচ্ছা, এখানে একটু বলে দিই কেন এখানে আসলে আমরা এখানে ফার্স্ট ফর্মুলা ইউজ করবো, এখন কেন করব, কারণ বুঝতেই পারছি আমার ইনস্টলমেন্ট হচ্ছে বছরে, বাৎসরিক মানে 1, তাহলে এখানে দেখেন তো, এখানে যদি টি এর ভ্যালু 1 বসাই, ফর্মুলাটা এই প্রথম ফর্মুলাটার মতো দেখতে হবে না, টি এর ভ্যালুটা যদি 1 হয়, পেয়েবল পিরিয়ড 1, দেখেন প্রথম ফর্মুলাটার মতো হয়ে যাবে। সো তাহলে আবারও বলছি কি বললাম, find the number of years where the sum of টাকা 36,000 becomes 42,023 টাকা at 7.5 7.5% per annum compound interest।
সো আমাকে বললো যে আমাকে নাম্বার অফ ইয়ার্স বের করতে হবে যেখানে 36,000 টাকা 42,000 টাকাতে পরিণত হলো 7.5% কম্পাউন্ড মানে পার অ্যানাম ইন্টারেস্ট রেট হিসেবে। আচ্ছা একটু খেয়াল করে দেখি, আমাকে মনে হয় জান্নাতুল মামা ফার্স্ট দিন কোশ্চেন করেছেন ম্যাডাম প্রিন্সিপাল অ্যামাউন্টটা বুঝবো কিভাবে। দেখেন এখানে আমাকে দুইটা অ্যামাউন্ট বলেছে, একটা হচ্ছে 36,000 টাকা, একটা হচ্ছে 42,023 টাকা 23 পয়সা। এখন দেখেন ইনিশিয়াল অ্যামাউন্ট কোনটা? 36,000 টাকা। তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট যেটা সেটাই আমার প্রিন্সিপাল। আর পরবর্তীতে যে অ্যামাউন্টটা মানে যে অ্যামাউন্ট আমি পেলাম তাহলে সেটা আমার ডিউ অ্যামাউন্ট বা ফিউচার অ্যামাউন্ট বা যেটা অ্যামাউন্ট যেটা। সো এই জন্য দেখেন আমি প্রিন্সিপাল এটা এইভাবে কিন্তু আপনারা সাজিয়ে লিখবেন যে প্রিন্সিপালের ভ্যালুটা লিখেছি, ডিউ অ্যামাউন্টের পাশে যে দেখেন গিভেন দ্যাট দিয়ে এটা লিখবো, ডিউ অ্যামাউন্টের পাশে দিয়ে দেখেন ডিউ অ্যামাউন্টে লিখেছি, রেট অফ ইন্টারেস্টের পাশে যে আমি কিন্তু রেট অফ ইন্টারেস্টটাও লিখেছি যে 7.5%। এখন হচ্ছে গিয়ে 7.5 কে তার আমি 7.5 এ রাখতে পারি, এটাকে হচ্ছে গিয়ে আবারও বলেছিলাম যে এটাকে ডেসিমালে নিতে হবে, সো দশমিকে নিয়ে যেতে হবে। তাহলে 7.5 কে আমি কি করব 100 দিয়ে ডিভাইড করে দেব। তো 7.5 কে 100 দিয়ে ডিভাইড করলে आंसर কি হয়? 0.075 0.075। তাহলে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। 0.075 হ্যাঁ তাই তো দিয়েছি। সো আমার কিন্তু সবকিছু দেওয়া আছে। এখন আপনি বললেন যে ম্যাডাম এন তো নাই, এখন নাম্বার অফ ইয়ার্স এখানে হচ্ছে হোয়াট, আর টি তো পেয়েবল পিরিয়ড তো বলেই নেই। তাহলে পেয়েবল পিরিয়ড যদি না বলে আমার পেয়েবল পিরিয়ড নিয়ে হেডেক নেওয়া দরকার আছে? দরকার নেই কিন্তু, মানে আমার ফার্স্ট ফর্ম ঘুরে ফিরে আমরা ফার্স্ট ফর্মুলাতে চলে গেলাম, যেহেতু আমার পেয়েবল আসলে বলতে গেলে পেয়েবল পিরিয়ড বলেছে যে পার অ্যানাম বলতে আমরা বুঝেছি যে প্রতি বছর। আর এখানে দেখেন এই সেকেন্ড ফর্মুলাতে যদি টি এর ভ্যালু 1 ধরি তাহলে আসলে এই ফর্মুলাটা কনভার্টেড হয়ে ফার্স্ট ফর্মুলাতে চলে যায়। তো তাহলে আমরা এখন ম্যাম দেখি তাহলে এনটা কি হবে? ম্যাম হ্যাঁ। এনটা কি হবে? এনটা পাশে এনটা এন কি 1 হবে এটাই ম্যাম? তো এনই তো বের করতে বলেছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ইয়ার্স, কোশ্চেনটা আরেকবার পড়েন। Find the number of years when the sum of টাকা 36,000 হ্যাঁ becomes তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ইয়ার্স, তো নাম্বার অফ ইয়ার্স আমি কি দিয়ে ডিনোট করছি? এন দিয়ে। তাহলে এনটাই তো চেয়েছে। তাহলে আমরা আমাদের ম্যাথসে চলে যাই। আমাদের ফর্মুলাটা কি ছিল যে a is equal to p, আমরা ফার্স্ট ফর্মুলাতে যাব 1 প্লাস r টু দি পাওয়ার n। আমি এই ফর্মুলাটা ইউজ করলাম বিকজ আমাদের হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড ফর্মুলাতে যাওয়ার কোনো স্কোপ নাই এখানে। তো দেন আমরা এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এর ভ্যালু হচ্ছে কি 42,000.23 is equal to p এর ভ্যালু যেটা ছিল 36,000, এটাও বসালাম, দেন 1 প্লাস আর এর ভ্যালু আসছে হচ্ছে 0.075 টু দি পাওয়ার n এর ভ্যালু আমি জানি না, সো আমি এখানে এইভাবে এখন বের করব। তো এরপরে যেটা করতে পারি, এর পরের লাইনে আমি চলে গেলে যে আমি একটু দুই পাশ চেঞ্জ করে ফেললাম, তো আমরা এইভাবে লিখতে পারি যে 1.075 to the power n is equal to 42,000.23 divided by 36,000 আসলো। আচ্ছা এর পরের লাইনে আমরা এখন দেখেন, আচ্ছা এটার ভ্যালু কত আসে সেটা বলেন আগে, ডিভাইড করলে কত আসে? 1.1667 আবারও একটু বলবেন প্লিজ। 1.1667 1.1667। আচ্ছা তো আমরা দেখলাম হচ্ছে কি যে লেফট সাইডে একটা ভ্যালু ছিল, এটার সমান রাইট সাইডে একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন এরপরের লাইনে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি? এখন এরপরের লাইনে আসলে আমরা ইন্ডিসিস যেহেতু করেছি, ইন্ডিসিসে দেখা যাচ্ছে আমরা ক্রস মানে চেঞ্জেস করে ফেলতে পারতাম, যে আমি এই পাশেও লেফট সাইডেও যে চেঞ্জটা করব যে ডিনোমিনেটরকে নিউমেরিটর বানানো যায়, নিউমেরিটরকে ডিনোমিনেটর বা বেসকে হচ্ছে কি পাওয়ার বানানো যায়, পাওয়ারকে বেস বানানো যায়, এইভাবে একটা চেঞ্জ আনা যায়।
অথবা এখানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে লগ অ্যাপ্লিকেবল করা। এখানে আমরা আসলে লগ অ্যাপ্লাই করব। যে আবারও বলছেন যে যখন আমরা একটা ডিফিকাল্টিস ফেস করব ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে, ক্যালকুলেশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাকে প্রায়র একটা কন্ডিশন দিয়েছে যে আমাদের ইউজ করতে হবে কি লগ, আমরা অন্য কিছু ইউজ করতে পারবো না। সো আমরা এখন তাহলে এখানে লগ ইউজ করব। তো আমরা লিখে দিলাম অ্যাপ্লাইং logarithm on both side। আমরা both side এ হচ্ছে গিয়ে logarithm অ্যাপ্লাই করলাম। both side এ যদি logarithm অ্যাপ্লাই করি, আমাদের logarithm এর এটা থার্ড ফর্মুলা ছিল, আপনাদের মনে আছে কিনা, যে if there is a base and it has a power, so when we apply log on it, in that cases the power comes first। মনে আছে যে যদি এটা বেজের উপর পাওয়ার থাকে, তারপর যদি আমি লগ অ্যাপ্লাই করি তখন পাওয়ারটা সামনে চলে আসে। এটাই রুলস, কিচ্ছু করার নেই। লগ আসার সাথে সাথে পাওয়ারটা সামনে চলে আসবে। এটা আপনারা বেসিক ম্যাথে এটা শেখার কথা। সো তাই যদি হয়, তাহলে আমি যখন লেফট সাইডে লগ অ্যাপ্লাই, বোথ সাইডে তুমি লগ অ্যাপ্লাই করছি না, তো লেফট সাইডে যখন লগ অ্যাপ্লাই করছি তখন আমার এখানে পাওয়ারটা কি, ছোট হাতের এন যেটা ছিল ওটা কি আমাদের সামনে চলে আসবে না? তাহলে এন লগ আমি কি লিখবো 1.075 is equal to লেফট সাইডে তো কিছু নেই, তাহলে লেফট সাইডে আমি লিখলাম হচ্ছে কি log 1.1667। পরের অংশে কি হবে, এখন আমার তো n এর ভ্যালু বের করতে হবে, I want to find out the number of years, so n is equal to log 1.1667 divided by log 1.075। এখন দুইটা ক্যালকুলেটর প্রেস করে দুইটারই লগের ভ্যালু বের করে এবং ডিভাইডেড করে আমাকে নাম্বার অফ ইয়ার্সটা বলেন। ম্যাম আমার 2.123 আসছে। না, এরকম হবে না, অবশ্যই এখানে ভ্যালুটা 2-3 বছরের উপরে হবে। আমার হিসাবে মানে আমার হিসাবে এটার ভ্যালু 5 এর উপরে আসবে। আমার মানে আমি একটা ক্রস চেক তো করতে পারি, সেখান থেকেই মনে হচ্ছে যে এটা ভ্যালু 5 এর উপরে আসবে। মানে আমি একটু বলে দিই এটা কিভাবে করবেন। ক্যালকুলেটর লগ 1.116 এটা বসাবেন, বসে এটা ভ্যালু আসবে, ওইটা বসাবেন, ডিভাইডেড বাই লগ এর যে 1.075 এই দুটাকেও বসাবেন, বসে দুইটারই একটা ভ্যালু আসবে। দেন ওই দুটো ভ্যালুকে আবার একটা আরেকটা দিয়ে ডিভাইডেড করলে আপনি হচ্ছেন কি নাম্বার অফ ইয়ার্স পেয়ে যাবেন। ম্যাম আমার আসছে 2.131। আমি জানি না আমার জি ম্যাম 2.131 আসছে। আচ্ছা, তাহলে 2.131 ই নিলাম। তাহলে কি হলো যে 36,000 টাকা 42,000 টাকায় পরিণত হবে যখন কিনা, হ্যাঁ হতে পারে 36-42 এর মধ্যে ডিফারেন্স 7,500 টাকা, 7.5% ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে 2 বছর 3 মাসে হচ্ছে গিয়ে 36,000 টাকা 42,000 টাকায় পরিণত হবে যদি 7.5% ইন্টারেস্ট রেট আমি অ্যাপ্লাই করি। এরকম। ম্যাম আমি না এটার কাউন্টিংটা বুঝিনি। কোন কন্টেন্টটা বুঝেন না? মনে করেন যে ম্যাম লগ এই যে এটা যে ভাগ করছেন না ম্যাম, সেটা আর কি কিভাবে ভাগ করছেন সেটা আর কি বুঝিনি। এখানে log 116 আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন, ঠিক আছে? তো ক্যালকুলেটর log 1167 বসাবেন, বসালে দেখবেন একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটা এখানে বসালেন এই জায়গাটায়। হ্যাঁ, আবার log 1.075 এটাও ক্যালকুলেটর প্রেস করবেন, তাহলে আরেকটা ভ্যালু পাবেন, ওটাও এখানে বসাবেন। দেন একটাকে আরেকটা দিয়ে ডিভাইডেড করলে এই অ্যানসারটা আসে। ম্যাম আমি ঠিক বুঝলাম না, আমার 7.066 একটু এটা ডিরেক্ট করলে 2.131 হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট করা যাবে না। আমি কিন্তু দেখেন বারবার বলছি এটা ডিরেক্ট করতে পারবো না। আগে log 116 এর ভ্যালু এক জায়গায় বের করে নিব, করে ওটা বসাবো, আবার log 1.075 এর ভ্যালু আর এক জায়গায় বের করে নিব, দেন ওটা বসাবো, দেন ওই দুটো ভ্যালু আবার পুনরায় একটা ভেঙে ভেঙে করলে, হ্যাঁ ভেঙে ভেঙে করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, বিজনেস ম্যাথে নো শর্টকাট, এটা আমি প্রথম ক্লাসে বলতে ভুলে গেছি, আই এম সরি ফর দ্যাট। বিজনেস ম্যাথে কাইন্ডলি কোনো শর্টকাটে যাবে না। দেখেন আমার কিন্তু এতগুলো স্টেপে যাওয়া দরকার ছিল, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ লিখে আসছি, বিকজ বিজনেস ম্যাথে শর্টকাট করলে ম্যাথ ভুল হয়ে যায়। একটা স্টেপ মিসিং করলে ডিজিট এদিক ওদিক হয়ে গেলে আমার অ্যান্সার ভুল হবে।
এবং এটার সাথে আমার ইন্টারেস্ট রেট একটা বড় বড় সাধারণত অনেক বড় অ্যামাউন্টের ক্যালকুলেশন মেনটেন করতে হয়। ব্যাংকেও কিন্তু ওরা এতগুলো স্টেপ ফলো করে বা অনেক প্রসিডিউর ফলো করে ওরা ক্যালকুলেশন করে। তো ওরাও তো শর্টকাট করতে পারতো, ওরা শর্টকাট করতে পারতো আর ব্যাংকে কত কাজ করতে, কিন্তু ওরাও তো করে না। কারণ হচ্ছে আমাকে এখানে প্রসিডিউর গুলো মেনটেন করতে। তো ইন বিজনেস ম্যাথ নো শর্টকাট, কোনো শর্টকাটে আমরা কিন্তু এখানে যাব না। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম আমি যদি পয়েন্টের পরে 2টা বা 3টা সংখ্যা নেই তাহলে কি হবে, লাইক লগ 1.166? আমি সাধারণত দশমিকের পরে 3 ঘর এক্সপেক্ট করি যে 3 ঘর নিলেই এনাফ। এটা ম্যাম 3টা সংখ্যা নিলে আমার 2.161 আসে, তো এটা কি হবে? বুঝতে পারিনি, আবার বলেন। ম্যাম আমি আপনার অ্যানসারটা আসছে 2.131 ইয়ার্স, আমার অ্যানসারটা আসছে 2.161 ইয়ার্স, তো এটা কি আচ্ছা হবে? না না না, ও আচ্ছা এটা একটু বলে নি। 10 মানে ক্যালকুলেটরের ডিজিট মানে ক্যালকুলেটর ফাংশনের কারণে 2 পয়েন্ট সামথিং হলে আমি আসলে এটাকে এক্সপেক্ট করবো না। আমি ধরে নিয়েছি যেটা যাহাই 2 বছর 3 মাস তাহাই 2 বছর 4 মাস এরকম, অর্থাৎ একটু এদিক ওদিক হতে পারে, এটা কোনো সমস্যা না। দশমিকের আগের আমার অ্যান্সার আছে 2 পয়েন্ট সামথিং, আপনার অ্যান্সার আসলো 10 পয়েন্ট সামথিং, তাহলে তো অবভিয়াসলি ভুল করেছে। ম্যাম একটু কাইন্ডলি যদি একটু ক্যালকুলেশন প্রসেসটা একটু বুঝিয়ে দিতেন। আমি এখানে কিভাবে ক্যালকুলেশন করে দেখাবো আপনাদের? আমি মেসেঞ্জার গ্রুপে দেখলাম সিআর উনি ছবিটা তুলেও দিয়ে দিয়েছেন, এইভাবে করেন ক্যালকুলেশন। ওকে ম্যাম, আমি মেসেঞ্জারে নেই তো ম্যাম, সেজন্য। আমি কিন্তু কয়েকবারই বললাম যে ক্যালকুলেটর হাতে নেন, আপনাদের বলা হচ্ছে ক্যালকুলেটর খাতা কলম নিয়ে বসতে হবে, আপনি যদি না বসেন তাহলে তো আমার বোঝানো যায়। ক্যালকুলেটর হাতে নিয়ে log 1.1167 এর লগ ভ্যালু একটা বসান, অপশনে আছে, তাহলে লগটাতে তারপরে তারপরে যে ভ্যালুটা আসবে সেটা বসাবেন। আবার আমি রিপিট করছি, দেন আবার log 1.075 ওইটাও বসাবেন, ওটা বসালে ওইটার একটা ভ্যালু আসবে, দেন ওই একটার ভ্যালুকে আরেকটার ভ্যালু দিয়ে ডিভাইডেড করলে আপনি ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবেন। ওকে ম্যাম। ম্যাম আচ্ছা ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু আসি তারপরে হচ্ছে গিয়ে বলছি। ইন দ্য সেম ওয়ে আপনারা হচ্ছেন গিয়ে আমাদের বইয়ে আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এক্সাম্পল 2, সেটা হচ্ছে করতে পারবেন। এক্সাম্পল 2 and 3 এই দুটো হচ্ছে আপনাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আজকে আসবে, এই দুটো হচ্ছে করতে পারবেন। এক্সাম্পল 2 3 সেম ওয়েতে আমাদের হবে, এবং একইভাবে আমরা এক্সাম্পল 6ও করতে পারবো। তিনটাই হচ্ছে গিয়ে একই রকম, এই যে ম্যাথটা করলাম এই ওয়েতেই করেছে, এবং তিনটাতেই বইয়ে দেখবেন লগারিদম ইউজ করেছে, এবং আমরাও ঠিক একইভাবে লগারিদম ইউজ করি ম্যাথটা সবসময় করব। আপনারা যদি বইয়ের এক্সাম্পল 6 এ যান, আমি এখানে একটু দেখিয়ে দিই। এক্সাম্পল 6টা ওরা একটু ডিটেল করে দিয়েছে, তো এটা হয়তো দেখলে বুঝবেন যে কিভাবে আসলে লগের পরে ভ্যালুটা বসিয়েছে। সো বইটা আপনাদের সাথে আমার শেয়ার করা আছে, ওখানে আপনারা দেখবেন যে এক্সাম্পল 2টা আমি করতে বলেছি। তো এক্সাম্পল 6 এ আমরা যেটা দেখতে পাচ্ছি, এক্সাম্পল 6 এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এখানেও এরকম একটা ক্ষেত্রে আমাদের লগারিদম অ্যাপ্লাই করার দরকার হয়, যে n log সামথিং। সো এই যে যখন 2 log and log 1.05 এটাকে যখন ডিভাইডেড হয়েছে 2 log ক্যালকুলেটরে প্রেস করে একটা ভ্যালু পেয়েছে, আবার হচ্ছে গিয়ে যখন log 1.105 এটাকে বের করেছে, সেটা বের করে একটা ভ্যালু পেয়েছে, দেন একটাকে আরেকটাকে ডিভাইডেড করে কিন্তু অ্যান্সার পেয়ে গেছে। দ্যাটস ইট। ম্যাম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে ম্যাম 2 3 6 আমি এখনো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি না, আগে ম্যাথ বুঝে নেন, আগে ম্যাথ বুঝেন। তো এক্সাম্পল 6টা কি বলেছিল দেখেন, এটা একটু ম্যাথটা একটু আমরা বুঝে আসি। এক্সাম্পল 6 এ বলেছিল একই জিনিস, ফাইন্ড দ্য নাম্বার অফ ইয়ার্স when the sum of money will be double itself at the interest rate 5% per annum। অর্থাৎ এখানেও একই কথা বললো যে আমাকে এখানে বছরের সংখ্যা বের করতে হবে যখন আপনার কোন একটা প্রিন্সিপাল সাম, যে কোনো প্রিন্সিপাল সাম, এটা 100 টাকা হলে এটা 200 টাকা হয়ে যাবে, 200 টাকা হলে এটা 400 টাকা, মানে এটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, তা আমরা এখানে ধরে নিয়েছি যে আমাদের প্রিন্সিপালটা ছিল 100 টাকা। তাহলে প্রিন্সিপালটা যদি 100 টাকা হয়, প্রিন্সিপালটা যদি 100 টাকা হয় তাহলে হচ্ছে গিয়ে
যে তাহলে আমার এখানে এদের কথা অনুযায়ী যেহেতু বলছে যে এই ইন্টারেস্ট রেট অর্থাৎ 5% ইন্টারেস্ট রেটে এটা হয়ে যাবে ডাবল, তাহলে হচ্ছে কি আমার অ্যামাউন্ট অফ ডিউ অ্যামাউন্ট হবে 200 টাকা। এবং এখানে এটাও বলেছে যে আমার ইন্টারেস্ট রেটটা কত বলেছে 5% এবং আমাকে বের করতে বলেছে কি দ্য নাম্বার অফ ইয়ার্স হুইচ মিন্স n। তাহলে আমরা প্রথম ফর্মুলাটা ইউজ করব। প্রথম ফর্মুলা ওয়াইজ এইভাবে গেলাম, তাহলে 1 plus r is equal to a divided by p। তো 1 plus r এর ভ্যালু আমরা পেলাম a1 মানে এখানে পুরোটাই, তারপরে যখন এরকম একটা জায়গা চলে আসলো যেটা আমাদের ম্যাথসে এসেছিল যে টু দি পাওয়ার n যেটা আসছিল, তখন আমরা বোথ সাইডে লগারিদম অ্যাপ্লাই করলাম। বোথ সাইডে যখন লগারিদম অ্যাপ্লাই করলাম পাওয়ারটা সামনে চলে আসলো, অর্থাৎ nটা সামনে চলে আসলো, দেন n log সামথিং, দেন এই যে অ্যান্সার পেয়ে গেলাম। তো এখানে দেখেন এখানেও কিন্তু একই জিনিস, যখন লগ দিয়ে একটা আরেকটাকে ডিভাইডেড করা দরকার হয়েছে তখন লগ 2 এর ভ্যালুটা ওরা আগে একবার বের করে নিয়েছে, দেন লগ 1.05 এইভাবে আমরা ভেঙে করব। আপনি যদি ক্যালকুলেটরে ডাইরেক্ট লগ 2 ডিভাইডেড বাই লগ 1.05 এইভাবে বসান 105, এখানে আপনার অ্যান্সার ভুল আসবে। ডিভাইডেড করবেন, করলে চলে আসবে। তো এবার চলে যাই আজকের ক্লাসে আমরা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কোথায় যাব। আজকের ক্লাসে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের জন্য প্রথম আমরা টাইটেল দিব হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট টাইটেল দিয়ে আমি আজকে একটা টেবিল ড্র করেছিলাম প্রথমে, এবং আমার কথা অনুযায়ী টেবিলটা আপনাদের আমার সাথে ড্র করে ফেলার কথা। ওই টেবিলটা আসবে, তো ওই টেবিলটা দেখলে আপনারা সে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আমরা সে কম্পাউন্ড ইন্টারেস্ট পাই বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্যালকুলেশনটা কিভাবে। বইয়ে টেবিলটা দেওয়া আছে কিন্তু বইয়ে টেবিলটা খুব ঘিজিবিজি ভাবে দেওয়া আছে এবং বেশ ডিফিকাল্ট, আপনার এটা বুঝতে খুব ডিফিকাল্টিজ আপনারা ফেস করবেন। এই কারণে হচ্ছে কি ওই টেবিলটা আমি নতুন করে নিজেই ড্র করে দেখেছি যে যেখানে অনেকগুলো কলাম দেওয়া আছে এবং কলামগুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ নাই, সো বোঝা যায় না। তো আমি যেভাবে হচ্ছে কলাম ড্র করে একটা টেবিল ড্র করে দিয়েছি, ওই টেবিলটা প্রথমে ড্র হবে, দেন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝলাম এবং সেটার ডেফিনেশনটা লিখলাম এবং ওটার জন্য দুইটা ডিউ অ্যামাউন্ট বের করে ফর্মুলা দেখলাম যে ডিউ অ্যামাউন্ট থেকে কিভাবে ডিউ থেকে প্রিন্সিপালটা মাইনাস করলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। তো ওই যে আগের দিন যে যেখানে আমরা সিম্পল ইন্টারেস্টের ডেফিনেশন লিখেছিলাম ওর পাশে একটা বক্স করে আমি বলেছিলাম যে জায়গা রাখতে, কার জন্য জায়গা রাখতে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য জায়গা রাখতে বলেছেন, সো যেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য জায়গা রাখতে বলেছে ওই জায়গাটাতে বসে কম্পাউন্ড ইন্টারেস্টের ডেফিনেশনটা লিখবেন, আর যে দুটো ফর্মুলা পেলাম সেই দুটো ফর্মুলা দিবেন। এর যে দুটো ফর্মুলা ছিল এই দুটো ফর্মুলা দিবেন। এরপরে হচ্ছে গিয়ে দুটো ফর্মুলা দেওয়ার পরে আপনি দুটো ফর্মুলা দিবেন, দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা আমাদের ম্যাথসে চলে আসবো। সো আজকে প্রথমে টাইটেল দিবেন প্র্যাকটিস ম্যাথ 2, যেটা আমরা এখন ক্লাসে এতক্ষণ ধরে করছি। প্র্যাকটিস ম্যাথ 2 টা আমরা দিব প্রথমে। প্র্যাকটিস ম্যাথ 2 টা দেওয়ার পরে হচ্ছে গিয়ে প্র্যাকটিস ম্যাথ 2 টা ঠিকমতো হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গিয়ে এক্সাম্পল 2, 3 ওইদিকে 6। বইয়ের এক্সাম্পল 2, 3, 6 এই তিনটা করব। তো বইয়ের এক্সাম্পল 2, 3, 6 তিনটার মধ্যে দুইটাতেই হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বের করতে বলেছে, আর 3 নম্বরে বলেছে ইন্টারেস্ট রেটটা বের করতে। তো ম্যাথটা যদি করেন প্রথমে প্র্যাকটিস ম্যাথ 2 টা করবেন, দেন এক্সাম্পল 2 করবেন, তখন দেখবেন যে 3 টা বুঝে যাবেন। তো আজকেই অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলবেন, কারণ যত আমার সাথে যত ফাস্ট যাবেন তত হচ্ছে গিয়ে আপনার যেটা হবে যে ডিউ ওয়ার্ক থাকবে না, যেটাকে বলছি যে কোনো ডিউ ওয়ার্ক থাকবে না, কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে কাজগুলো করবেন ধীরে ধীরে, এটার উপর বেসিসে আপনাদের একটা মার্কিং আছে। তো তারপরে এখনো যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে ইউ মে আস্ক কোশ্চেন, এখন কোশ্চেন করেন। কোশ্চেন নাই কোনো? ম্যাম আমি ওই এখানে তো আসলে পিকচার তুলে দেওয়া যায় না, আমি ম্যাথটা কি করেছি আপনাকে মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, মানে ম্যাথটা কি এই সিস্টেমে করব কিনা ওইটা অ্যাকচুয়ালি জানার জন্য। অ্যাকচুয়ালি মেসেঞ্জার গ্রুপে ম্যাথস দিয়েছেন, আচ্ছা একটু দেখে নেই। দুইবার এন লিখছেন কেন? 1.075 এর উপরে এন আসবে পাওয়ার, পাশে এন আনার তো কোনো দরকার নেই, মানে দুইবার এন লিখে ফেলেছেন, দেখেছেন? হ্যাঁ ম্যাম এটা ভুলে লিখেছি। এনটা কেটে দেবেন, হ্যাঁ ঠিকই আছে, স্টেপ বাই স্টেপ গুলো ঠিক আছে।
দুইটা n হবে না, তারপরে হচ্ছে গিয়ে লগারিদম অ্যাপ্লাই করলেন, কিন্তু এই যে log 1.116 লিখলেন এন্ড log 1.17 পরে আরেকটা স্টেপ বাড়াবেন, যেখানে হচ্ছে log 116 এর ভ্যালুটা বসাবো, যে এক্সাম্পল 6 এ যেভাবে দেখাইলো, দেন আবার log 1.1075 ওটার ভ্যালুও বসাবেন, দেন আপনি ডিভাইডেশনটাতে যাবেন। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, সায়েন্টিফিক ক্যালকুলেটরে তো ডিরেক্ট এসে পড়ে, তাহলে কি ওইটাকে আলাদাভাবে দেখানো লাগবে? বুঝিনা, আবার বলেন। ম্যাম, সায়েন্টিফিক ক্যালকুলেটরে তো ম্যাম লগের মানটা দিলে ডিরেক্টলি অ্যানসার এসে পড়ে, তাহলে না, সেক্ষেত্রে কি লগের আপনি মানগুলো আপনি আলাদা আগে লগ আলাদা আলাদা করে অ্যাপ্লাই করে বসাবেন। আচ্ছা ঠিক আছে। মানে হচ্ছে ম্যাম, আমি হচ্ছে পাওয়ার গুলো বসিয়ে তারপর আমার অ্যানসারটা আমি পরে ডিরেক্ট দিব। আচ্ছা, হ্যাঁ, লগটা আলাদা আলাদা করে বসাই তারপরে হচ্ছে অ্যানসার দিবেন। ঠিক আছে? ম্যাম লগ আলাদা আলাদা বসালেও তো সেম অ্যান্সার আসে। আসুক, তারপর আপনি ভেঙে ভেঙে করবেন, কোনো সমস্যা আছে? না ম্যাম, আমি জাস্ট বললাম। মানে ভেঙে ভেঙেই করবেন, আর কোনো কথা হবে না এখানে যে ম্যাডাম ভাঙবো না, কেন করব, আর না কোনো ম্যাম, কথা নেই। আপনি বলছেন ভেঙেই করব, আমি জাস্ট হ্যাঁ, বললাম যে আলাদা আলাদা বসালেও সেম আলাদা আসে। আলাদা বসালেও সেম আসে, অনেক ক্ষেত্রে হচ্ছে সব ক্যালকুলেটরে সেম আসে না ম্যাডাম, অনেক ক্যালকুলেটরে এখানে ডিজিটে মিসিং হয়ে যায়, এই জন্য ভাঙতে বলেছে, ভেঙে করবেন। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে মোটামুটি ক্লিয়ার আমাদের কাছে আজকে যতটুকু করেছি। নেক্সট ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে আরো অ্যাকচুয়ালি পুরোপুরি ওভারঅল ডিউ বের করাটা করব। তো সেই জায়গা যখন আমাদের চলে নেক্সট ক্লাসে, ওটা যে নেক্সট ক্লাসের ম্যাথগুলো একটু ট্রিকি, আমি এক্সপেক্ট করব যে নেক্সট ক্লাসটা মিস করবেন না, আবারও বলছি। এবং নেক্সট ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথের পরে আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে দেখব যে এই এত ঝামেলা না করে ব্যাংক আরেকটা পলিসি ফলো করে, যেখানে কন্টিনিউয়াসলি আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেশন আমরা করতে পারি। তো সেখানে আমরা যাব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আর আজকের ম্যাথস গুলো, প্র্যাকটিস ম্যাথ গুলো করতে থাকবেন। যদি কোনো প্রবলেম হয়, স্পেশালি এই ম্যাথ গুলো করতে যেও যদি সমস্যা হয়, নেক্সট ক্লাসে আমি এটা সলভ করার চেষ্টা করবো। আজকে আমি দেখলাম এটা খুব ইউজফুল, মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে দিয়ে দিচ্ছেন, তখন আমি ইনস্ট্যান্ট দেখে অ্যান্সারটা বলে দিতে পারছি, কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটাও বলতে পারবো। ঠিক আছে? জি ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।